সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজায় যুদ্ধবিরতি নিয়ে বৈঠক খেলা চললেও ইসরায়েলি ষড়যন্ত্রের কারণে কোনো অগ্রগতি নেই। হামাসও নিজের অবস্থানে অনড়। নিরীহ ফিলিস্তিনিদের ওপর গণহত্যার জবাবে বড় পরিসরে হামলা চালাচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারা। বিপুল সংখ্যক ধ্বংসপ্রাপ্ত ইসরায়েলি ট্যাঙ্কের ফুটেজ প্রকাশ করে আবার নিজেদের দৃঢ় অবস্থান জানান দিয়েছে হামাস। এদিকে লেবানন ইসরায়েল পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কার মধ্যে হামলার তীব্রতা বাড়িয়েছে হিজবুল্লাহ। চরম পরিণতির জন্য ইসরায়েলকে অপেক্ষা করতে বলেছে ইরান। আল মায়াদিনের খবরে বলা হয়, পূর্ণাঙ্গ যুদ্ধ নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে লাগাতার হুমকির পরও দখলদারদের সামরিক অবস্থান, স্থাপনা, বাংকার এবং গোয়েন্দা অবস্থানগুলোতে আবার সিরিজ হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সোমবার তাদের যোদ্ধারা আল বাগদাদি, আল রাহিব, মালিকিয়া, কারান্তিনা, আল আবেদ, হাদাফ, ইয়ারিন সহ বিভিন্ন অবস্থানে অন্তত ৮ দফা হামলা চালিয়েছেন। সংগঠনের বিবৃতিতে বলা হয়, বাগদাদি সাইটে কয়েক ডজন কাতিউষার রকেট নিক্ষেপ করে দিনের অভিযান শুরু করেন তারা। এরপর আল রাহিব সাইটে বেশ কিছু গাইডেড মিসাইল নিক্ষেপ করা হয়। বিকালে তারা মালিকিয়া সাইট এবং কারান্তিনা হিলে নতুন স্থাপিত নজরদারি ব্যবস্থায় যথাযথ অস্ত্রের মাধ্যমে সরাসরি আঘাত হানেন। এরপর রাহিব সাইটে শত্রু সেনাদের গতিবিধি পর্যবেক্ষণের পর তাদের উপর গাইডেড মিসাইল নিক্ষেপ করা হয়। মিসাইলগুলো লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানে বলে জানিয়েছে হিজবুল্লাহ। সন্ধ্যায় তাদের ছোড়া যথাযথ অস্ত্র আল আবাদ সাইটের কয়েকটি বাংকার ও গোয়েন্দা সরঞ্জামে সরাসরি আঘাত হানে। এতে গোয়েন্দা সরঞ্জাম পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এরপর তারা টার্গেট করেন হাদাফ ইয়ারিন সাইটের নজরদারি যন্ত্রপাতিতে। হামলায় সেখানে স্থাপিত সরঞ্জামও ধ্বংস হয় বলে জানান লেবানিজ যোদ্ধারা। হিজবুল্লাহর সর্বশেষ হামলা সরাসরি আঘাত হানে রাহিব সাইটের পাশে ইসরায়েলি সেনা সমাবেশে। এদিন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিজেদের ২ যোদ্ধা নিহত হন বলে জানায় হিজবুল্লাহ। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, গাজা যুদ্ধের ২৯৭তম দিনে উপত্যকা জুড়ে দখলদার সেনাদের ওপর ব্যাপক পরিসরে হামলা চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। হামাসের আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, উত্তর গাজাকে উপত্যকার অন্য অংশ থেকে বিভক্তকারী নেতজারি মুখে শত্রুদের কমান্ড কক্ষগুলোতে বেশ কিছু 114mm শর্ট রেঞ্জের রাজুম রকেট নিক্ষেপ করেন তারা। তাদের যোদ্ধারা দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পূর্বে আল জালাল মসজিদের পাশে অনুপ্রবেশ করা শত্রু সেনাদের উপর বেশ কিছু মর্টার শেল নিক্ষেপ করেন। শহরের পূর্বে বনি সুহেইলা এলাকায় তাদের স্নাইপারের হাতে এক ইসরায়েলি সেনা নিহত হন। ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস জানিয়েছে, সোমবার বনি সুহেইলায় তাদের স্নাইপারের হাতে আরেক দখলদার সেনা প্রাণ হারান। এদিন তাদের যোদ্ধারা খান ইউনিসের পূর্বে আল জালাল মসজিদের পাশে এবং উত্তর পূর্বে অনুপ্রবেশ করা ইসরায়েলি সেনাদের কয়েকটি সমাবেশ এবং তাদের গাড়িগুলোকে লক্ষ্য করে 60mm মর্টার শেলের ব্যারেজ নিক্ষেপ করেন। আল জানা এলাকায় অনুপ্রবেশকারী দখলদারদের কমান্ড সেন্টারেও মর্টার শেলের ব্যারেজ ছোড়েন তারা। তাছাড়া তাদের পক্ষ থেকে গাজা সিটির তাল আল হাওয়ায় শত্রু সেনাদের সমাবেশগুলোতে মর্টার শেলের ব্যারেজ নিক্ষেপ করা হয়। এই এলাকায়ও তাদের স্নাইপারের হাতে এক দখলদার সেনা নিহত হন। আল কাসাম ব্রিগেডস সোমবার হিজবুল্লাহর যোদ্ধাদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। বার্তায় জুলাইয়ের শুরুর দিকে ইসরায়েলি সেনাদের উদ্দেশ্যে দেওয়া প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের একটি মন্তব্যকে তাচ্ছিল্য করা হয়। তীব্র প্রতিরোধের মুখে রাফা থেকে পালিয়ে যাওয়া ট্যাঙ্কগুলোর বিষয়ে গ্যালান্ট বলেছিলেন, এসব ট্যাঙ্ক লেবাননের লিতানি নদী পর্যন্ত পৌঁছাতে পারে। কাসামের ভিডিওতে রাফা শহরে তাদের যোদ্ধাদের ভয়াবহ হামলার শিকার ইসরায়েলি সাজোয়া যান এবং ট্যাঙ্কগুলোর একটি সংকলন প্রদর্শিত হয়। প্রতিরোধ যোদ্ধাদের আগুনে কয়লায় পরিণত হওয়া ট্যাঙ্ক এবং সাজোয়া যানগুলোর ফুটেজ সহ লেবাননের যোদ্ধাদের কাছে পাঠানো এই বার্তায় বলা হয়, দেখুন, গ্যালান্টের বিপর্যস্ত সাজোয়া যানগুলো রাফা ছেড়ে যাচ্ছে। আমরা নিশ্চিত বাকি কাজ আপনারা সম্পন্ন করবেন। হামাসের সামরিক শাখার বার্তাটি এমন সময় এলো যখন ইসরায়েলি কর্মকর্তারা বিরামহীনভাবে লেবাননের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের হুমকি দিয়ে যাচ্ছেন। গত বছরের ৮ অক্টোবর থেকে হিজবুল্লাহর যোদ্ধাদের হাতেও অনেক ইসরায়েলি ট্যাঙ্ক এবং সাজোয়া যান ধ্বংস হয়েছে। হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরাল্লাহ বক্তব্য তুলে ধরে ভিডিও বার্তার সমাপ্তি টানে কাসামের সামরিক মিডিয়া, যেখানে হাসান নাসরাল্লাহ বলেছিলেন, লেবাননের বিরুদ্ধে যুদ্ধ হলে দখলদারদের একটি ট্যাঙ্কও অবশিষ্ট থাকবে না। কাসামের এই ভিডিও সোমবার হিজবুল্লাহ এবং ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের টেলিগ্রাম চ্যানেলে পুনঃপ্রচার করা হয়। প্রেস টিভির খবরে বলা হয়, ইসরায়েল লেবাননে হামলা চালালে তাদের চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে ইরান।
সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে টেলিফোনে আলাপকালে এই হুমকি দেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় শিশুসহ 12 জন নিহত হন। হামলায় আহত হন আরও অন্তত 13 জন। এই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল, তবে হামলার দায় অস্বীকার করেছে সংগঠনটি। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, গোলান মালভূমিতে প্রাণঘাতী হামলার জন্য দায়ীদেরকে কঠোর জবাব দিতে হবে। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, লেবাননে যে কোনো সম্ভাব্য ইসরায়েলি হামলা ইসরায়েলের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে। ফোনালাপে ইরানি প্রেসিডেন্ট প্যারিসের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইচ্ছুক উল্লেখ করে বলেন, আমরা পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে ফ্রান্সের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নত করতে চাই। আনাদোলু জানিয়েছে, গোলান মালভূমির মাজদাল শামস এলাকা পরিদর্শনে গিয়ে প্রতিবাদ ও বিক্ষোভের মুখে পড়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে বসবাসরত সিরীয় নাগরিকরা নেতানিয়াহুর সফরের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে স্লোগান দেন এবং সেখান থেকে তাকে বেরিয়ে যেতে বলেন। সোমবার নেতানিয়াহু এলাকাটি পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে ছিলেন ইসরায়েলের অভ্যন্তরীণ গুপ্তচর সংস্থা শিন বেতের পরিচালক এবং ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অব স্টাফ জাচি ব্রাভারম্যান। নেতানিয়াহুর এই সফরের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্থানীয় জনগণ তাকে ঘাতক ও যুদ্ধাপরাধী বলে স্লোগান দেন। তারা নেতানিয়াহুকে স্বাগত জানাবেন না বলেও জানান। স্থানীয় জনগণ নেতানিয়াহুকে ইহুদিবাদী আখ্যা দিয়ে মুক্ত আরব ভূমি থেকে তাকে বেরিয়ে যাওয়ার কথা বলেন। এর আগে ইসরায়েলের উগ্রবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ নিহতদের দাফন অনুষ্ঠানে যোগ দিতে গেলে সেখানকার জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা ইসরায়েলি অর্থমন্ত্রীকে খুনি বলে সম্বোধন করেন এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য স্লোগান দিতে থাকেন। রয়টার্স জানিয়েছে, গোলান মালভূমিতে হামলার জবাবে লেবাননের রাজধানী বৈরুতে হামলার পরিকল্পনা করেছিল তেল আভিভ। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সেই পরিকল্পনায় বাদ সেধেছে। বিষয়টির সঙ্গে পরিচিত 5টি সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র চায় না ইসরায়েলের বৈরুত হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হোক। সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েল মূলত হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ বৈরুতের ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা চালাতে চেয়েছিল। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই সম্ভাব্য হামলা রুখতে ত্বরিত কূটনীতি চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, তারা হিজবুল্লাহর ওপর আঘাত হানতে চাইলেও এই অঞ্চলকে সর্বাত্মক যুদ্ধে জড়াতে চায় না। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র জন কেরবি সাংবাদিকদের বলেছেন, গোলান মালভূমিতে হামলার জবাব দেওয়ার অধিকার ইসরায়েলের আছে, কিন্তু কেউ বৃহত্তর যুদ্ধ চায় না। আল মাইদিন জানিয়েছে, তুরস্কের কিছু কোম্পানি ইসরায়েলের সামরিক শিল্পে ব্যবহৃত উপকরণ রপ্তানি করছে বলে যে খবর বেরিয়েছে তা প্রত্যাখ্যান করেছে দেশটির রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপি। সোমবার আল মাইদিনকে দলটির ডেপুটি চেয়ারম্যান ইলহান ওজগেল বলেন, গাজা উপত্যকা সত্যিকারের মানবিক ট্র্যাজেডি প্রত্যক্ষ করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সরকারের গণহত্যামূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি বলেন, আমরা এ ধরনের কাজ কোনোভাবে অনুমোদন করতে পারি না। তার দল সবসময় ফিলিস্তিনি জনগণের পক্ষে উল্লেখ করে তিনি বলেন, সিএইচপি নেতা গুজগুর ওজেল বিশ্বব্যাপী 119টি গণতান্ত্রিক সংগঠনের কাছে গাজাকে সমর্থনের আহ্বান জানিয়ে চিঠি লিখেছেন। তিনি জানান, সিএইচপি ফিলিস্তিন সফরে আগ্রহ দেখালেও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছ থেকে উল্লেখযোগ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইসরায়েলে হামলার হুমকি দেওয়ার পরদিন তুর্কি পার্লামেন্টের প্রধান বিরোধী দল সিএইচপির পক্ষ থেকে এই বক্তব্য এলো। এদিকে তুরস্ককে বৈশ্বিক সামরিক জোট ন্যাটো থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছে ইসরায়েল। ন্যাটো সদস্যভুক্ত দেশ না হওয়া সত্ত্বেও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ সোমবার মার্কিন প্রভাবাধীন এই জোটের সদস্য তুরস্ককে বহিষ্কারের আহ্বান জানান। ইসরায়েলকে হুমকি দেওয়ার জন্য কাটজ এরদোয়ানের নিন্দা জানিয়ে বলেন, তুরস্ক এই জোটের সদস্য থাকলে আন্তর্জাতিক উত্তেজনা আরও বাড়তে পারে। এক্স পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এরদোয়ান সাদ্দামের পথ অনুসরণ করে ইসরায়েলে হামলার হুমকি দিচ্ছেন। তুর্কি নেতার উচিত সাদ্দামের কথা স্মরণ করা এবং তার পরিণতি কি হয়েছিল তা খেয়াল রাখা। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্ককে বহিষ্কারের দাবির বিষয়ে জরুরি ভিত্তিতে সক্রিয় পদক্ষেপ নিতে ন্যাটোভুক্ত দেশগুলোতে কর্মরত কূটনীতিকদের প্রতি নির্দেশনা দিয়েছেন ইসরায়েল কাটজ।
সিনহুয়া জানিয়েছে, যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি নস্যাতের চেষ্টার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করেছে হামাস। সংগঠনটি সোমবার বলেছে, মার্কিন প্রস্তাবে নতুন শর্ত ও দাবি যুক্ত করে চুক্তি নস্যাৎ করতে চাচ্ছেন নেতানিয়াহু। হামাসের বিবৃতিতে বলা হয়, সম্প্রতি রোমে অনুষ্ঠিত বৈঠকে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় আলোচনায় যা ঘটেছে তা মধ্যস্থতাকারীরা আমাদের জানিয়েছেন। আমরা যা জানতে পেরেছি তা স্পষ্ট। আবারও নতুন শর্ত এবং দাবি জুড়ে দিয়ে চুক্তি এড়ানো এবং সময় ক্ষেপণের পুরনো কৌশল নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। রোববার ইসরায়েল, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র ইতালির রাজধানীতে গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে আলোচনায় বসে। নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া বিবৃতি থেকে জানা গেছে, সেখানে ইসরায়েলের পক্ষ থেকে দেওয়া নতুন শর্ত ও দাবি নিয়ে আলোচনা হয়। এই আলোচনা চলমান থাকবে বলে জানান মধ্যস্থতাকারীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র আল জাজিরাকে বলেছেন, গাজার শিশুদের মধ্যে পোলিও বিস্তার ঠেকাতে দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। সবার কাছে ভ্যাকসিন পৌঁছে দিতে সেখানে যুদ্ধবিরতির বিকল্প নেই। স্বাস্থ্য সংকটের এমন মর্মান্তিক পরিস্থিতির জন্য ইসরায়েলের ধ্বংসাত্মক সামরিক আগ্রাসনকে দায়ী করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, পোলিও পরিস্থিতি গাজা এবং প্রতিবেশী দেশগুলোর জন্য স্বাস্থ্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। গাজার মেডিকেল সূত্রগুলো বলেছে, সোমবার ইসরায়েলি হামলায় অন্তত 33 জন নিহত হয়েছেন। 7 অক্টোবর ইসরায়েলি হামলা শুরুর পর গাজায় এ পর্যন্ত অন্তত 39,363 জন নিহত হন, যাদের অধিকাংশ শিশু ও নারী। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।